ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান। পর্ব ২। নিস্তব্ধতা বিরাজমান শহরের অন্ধকার গলিতে একজোড়া বিস্ময়কর আর ভয়ার্ত চোখ সামনে থাকা সুঠাম দেহের অধিকারী যুবকের দিকে তাকিয়ে আছে। ফারহাদের কাঁটাভ্রুর নিচে খয়েরি রঙের চোখ ভীষণ আকর্ষণীয়। এই আকর্ষণীয় চোখ যেন সামনে থাকা যুবতীকেও কাবু করে ফেলেছে। ফারহাদ সেই যুবতীর মুখ থেকে হাত সরিয়ে এক হাত দিয়ে সেই যুবতীর কোমর ধরে নিজের দিকে টেনে আনে। ফারহাদের সেই আকর্ষণীয় চোখ ঘুরে বেড়াচ্ছে সেই রমণীটির মায়াবী ফর্সা মুখমণ্ডলে। মেয়েটার ভয়ার্ত মুখ, কাপা কাপা ঠোঁট, পিট পিট করা চোখ, সব মিলিয়ে মেয়েটিকে ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে। যে সৌন্দর্যকে ফারহাদ ভীষণভাবে উপভোগ করছে। এক অদ্ভুত টান অনুভব করছে ফারহাদ। মেয়েটির ঘন উষ্ণ নিঃশ্বাস ফারহাদের বুকে আশ্রে পড়ছে। মেয়েটি কাঁপছে। কেন কাঁপছে? ভয়ে নাকি ফারহাদের স্পর্শে? ফারহাদ মেয়েটির কোমর চেপে ধরে নিজের আরও কাছে টেনে নিয়ে আসে। ফারহাদ এরকম কেন করছে সে নিজেও জানে না, কিন্তু এক অদ্ভুত আকর্ষণীয় অনুভূতির সৃষ্টি হয়েছে ফারহাদের ভেতর। এই অনুভূতি ক্ষণিকের জন্য নাকি? এরই মধ্যে খানিক দূরে দাঁড়িয়ে থাকা বিকি চিল্লিয়ে বলে, আমি কি তোদের প্রেমলীলা দেখার জন্য দাঁড়িয়ে আছি? আর ফারহাদ আহমদ খান, দ্য লিডার অফ মাফিয়া, হিংস্রতায় পূর্ণ এক জানোয়ার, সে নাকি এক রমণীতে আসক্ত। বাহ, ভেরি ইন্টারেস্টিং। তাই এই সৌন্দর্যে পরিপূর্ণ রমণীটির রোজ রাতের দাম। বিকির বিশ্রী মার্কা কথা শেষ হওয়ার আগেই ফারহাদের হাতে ধরে রাখা বন্দুকের গুলি ভিকির কপাল ভেদ করে। রক্তে পরিপূর্ণ ফুটো কপাল নিয়ে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল বিকি। এরকম ভয়ানক আওয়াজে ক্লান্ত পাখিরা গাছ ছেড়ে উড়াল দেয় শূন্য আকাশে। ফারহাদের উজ্জ্বল শ্যামবর্ণ মুখয়ব রাগের চোটে লাল বর্ণ ধারণ করে। বন্দুকের নল দিয়ে এখনও সরু ধোঁয়া নির্গত হচ্ছে। এরই মধ্যে সেই রমণী, যার পক্ষে বাজে কথা শোনার আগেই ফারহাদ বিকিকে গুলি করে, সেই মায়াবতী মেয়ে ফারহাদের বলিষ্ঠ সুঠাম বুকে ধপ করে লুটিয়ে পড়ে। মেয়েটির পড়ে যাওয়ার সাথে সাথে ফারহাদ মেয়েটিকে আঁকড়ে ধরে নিজের সাথে। নিজের হাত দিয়ে মেয়েটির মুখে বেশ কয়েকবার হালকা বাড়ি মারে, কিন্তু কোনো সাড়া নেই মেয়েটির। চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে ফারহাদের বুকে। এতে অবশ্য ফারহাদের খারাপ লাগছে না, কোথাও না কোথাও এক ভালো লাগা অনুভূতি কাজ করছে। ফারহাদ মেয়েটির মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ফারহাদ, আই থিঙ্ক ইউ আর স্টাক। রাত প্রায় 10:50। নার্সিংহোমের বেডে শুয়ে থাকা মেয়েটি পিট পিট করে চোখ খুলে। সেই মেয়েটির পাশে বসে থাকা আরও এক মেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, আশিল, তুই ঠিক আছিস তো? এখন শরীর কেমন লাগছে? জানিস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। উফ আয়েশা, আই এম ফাইন। এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে মানে কি? যখন নার্সিংহোম থেকে আমাকে কল করে বলে যে আপনার বাড়ির লোক এখানে ভর্তি, তখন আমার মনের ভিতর কি হয়েছিল তুই কি জানিস? কত খারাপ খারাপ চিন্তা হচ্ছিল আমার। দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক কথাটি বলে ওঠে। আশিল ক্লান্ত কণ্ঠে বলল, ভাই, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কিছুক্ষণ পরে এক ডক্টর এসে আশিলকে চেক করে বলল, মিস্টার আয়ান, আপনার বোন একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনারা এখনই মিস আসিলকে নিয়ে যেতে পারবেন। থ্যাঙ্কস ডক্টর, কিন্তু ওর এরকম হওয়ার কারণ কি? মানে কি হয়েছিল ওর? মিস আসিল কোনো ক্ষেত্রে ভয় পেয়ে গিয়েছিল, তাই সেন্সলেস হয়ে যায়। কিন্তু এত ভয় পাওয়ার কারণ কি? সেটা তো মিস আসিলই আপনাদের বলতে পারবেন। এই বলে ডক্টর চলে যায়। আসিলকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে খুব সুন্দর করে এড়িয়ে যায়, তাই আয়ান আর আয়েশা কিছু জিজ্ঞাসা করে না। নার্সিংহোম থেকে বেরোনোর সময় আয়ান আর আয়েশা আগে আর আসিল পেছন পেছন আসে। সেই সময় রিসেপশন থেকে এক মেয়ে আসিলকে ডাক দেয়, মিস আসিল, আপনি তো? জি হ্যাঁ আমি। এটা আপনার জন্য। মেয়েটি এক হলুদ রঙের চিরকুট আসিলের দিকে এগিয়ে দেয়। এটা কি? আসিল ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। আই ডোন্ট নো ম্যাম।
আমাকে বলা হয়েছে এটা আপনার হাতে দিয়ে দিতে। কে বলেছে আপনাকে এটা আমাকে দিতে? আসিল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটির কিছু বলার আগে আয়ান আসিলকে ডাক দেয়। আসিল আর কিছু জিজ্ঞাসা না করে কাগজটি ব্যাগে রেখে চলে যায়। আয়শা, বলছিলাম কি, আজ যদি তুমি আমাদের সাথে মানে আসিলের সাথে আমাদের বাড়িতে থাকো তাহলে খুব ভালো হয়, মানে আসিলের ভালো লাগবে। হ্যাঁ আয়েশা, না করিস না প্লিজ, চল আমাদের সাথে। আমার কথা বাদ দিলাম, ভাইয়ের কথা তো রাখতেই পারিস তাই না? আসিল দুষ্টু হেসে। ঠিক আছে চল। আয়ান ড্রাইভিং সিটে বসে আসিল আয়েশার হাত ধরে তার ভাইয়ের পাশে বসিয়ে দিয়ে নিজে পিছনে গিয়ে বসে। আয়ান এক নজর আয়েশার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। রাত 11:37। ফারহাদ সবে হট শাওয়ার নিয়ে বেরিয়েছে। ট্রাউজার আর টি শার্ট পরে বিছানায় বসতেই দরজায় টোকা পড়ে। ফারহাদ উঠে দরজা খুলতেই দেখে রিজওয়ান দাঁড়িয়ে আছে। কাজ শেষ? ফারহাদের কথায় রিজওয়ান কিছু না বলে গটগট পায়ে রুমে প্রবেশ করে। ফারহাদ খুব ভালো করে জানে রিজওয়ান তার উপরে রেগে আছে। কি হলো, আমি কিছু জিজ্ঞাসা করলাম তো? হ্যাঁ হ্যাঁ, সব কাজ শেষ। ভাই তুমি আগে এটা বলো, বডিগার্ড রেখে তুমি একা কেন গিয়েছিলে? যদি তোমার কিছু হয়ে যেত? রিজু, ডোন্ট প্যানিক। দেখ, আই এম ফাইন, আমার কিছু হয়নি। আর যদি কিছু হয়ে যেত? তুই তো আসিস, তুই দেখবি সব। আমি একটু ইয়ার্কির মুডে নেই। আরে তোর কি মনে হয় ফারহাদ আহমেদ খানকে এত সহজে শেষ করার দম কারো আছে? আর আমি একদম ঠিক আছি। এবার যা ঘুমিয়ে পড়, কাল একটা মিটিং আছে। রিজওয়ান আর কিছু না বলে চলে যায়। ফারহাদ তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রক্তের সম্পর্ক হলেই যে মানুষ আপন হয়, এই কথাটি রিজওয়ান সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। হয়তো আপন ভাই হলেও কেউ তার জন্য এতটা করতো না যতটা রিজওয়ান করে। ফারহাদ বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই সেই রমণীর মায়াবী চেহারা ভেসে ওঠে। ফারহাদের মনে হচ্ছে সে ছুটে গিয়ে সেই মায়াবিনীকে নিয়ে এসে নিজের বন্দিনী বানিয়ে ফেলুক। রাত প্রায় 12:15। পিঙ্ক কালারের উপর কালো লাভ আঁকা ফুল হাতা শার্ট আর ম্যাচিং প্যান্ট পরে পিঠ অবধি চুল হালকা বেনি করা এক 19 বছর বয়সী মেয়ে ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ বিষণ্ণতায় ভরা, চিন্তার ছাপ স্পষ্ট। কি হলো ফারিয়া, তুমি এখনো জেগে? ঘুমাবে না? পুরুষালী আওয়াজে ফারিয়া পিছন ঘোরে। পুরুষটিকে দেখে নিয়ে ফারিয়া আবার সামনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার শেখ রিজওয়ান, আমার ঘুম নিয়ে চিন্তা করছে? ব্যাপারটা একটু হাস্যকর নয়? রিজওয়ান ফারিয়ার এমন কথায় মুচকি এসে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। রিজওয়ান অভ্যস্ত ফারিয়ার এরকম পিন্সমূলক কথায়। আমার জীবনটাই তো হাস্যকর। যাক, সে কথা বাদ দাও। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। কারণটা কি জানতে পারি? যার জন্য মন খারাপ সে জিজ্ঞাসা করছে আমার মন খারাপের কারণ। ফারিয়া বিড়বিড় করে কথাটি বললেও পাশে দাঁড়িয়ে থাকা রিজওয়ান তা ঠিক শুনতে পায়। তারপরেও আবার জিজ্ঞাসা করে, কি হলো, চুপ কেন? আনসার মি। আমাকে নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, কপট রাগে বলল ফারিয়া। ফারহাদ ভাইকে নিয়ে মন খারাপ মনে হচ্ছে? দেখুন মিস্টার, সে আমার নিজের দাদাই, তাকে নিয়ে মন খারাপ হওয়া স্বাভাবিক। আমি চিন্তিত আমার দাদাইকে নিয়ে, কারণ আমি ভালোবাসি। শেষের কথাটি ফারিয়া রিজওয়ানের চোখে চোখ রেখে বলল। এই কথাটি ফারিয়া তাকে বলেছে, এতে কোনো সন্দেহ নেই। ফারিয়ার চোখে একরাশ অনুভূতি, যে অনুভূতির তীর গিয়ে রিজওয়ানের বুকে গেঁথে যাচ্ছে। রিজওয়ান নিজের চোখ সরিয়ে নিতেই ফারিয়া একটা তাচ্ছিল্য হেসে ওখান থেকে চলে যায়। রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কিছু অনুভূতি প্রকাশ করার অধিকার রাখে না প্রিয়সী।